আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। আশা করি মেয়েরা সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের 10ম অধ্যায় উদ্ভিদের প্রজনন নিয়ে, অর্থাৎ প্ল্যান্ট রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে আমি একটু উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া নিয়ে একটু বলতে চাই। প্রজনন প্রক্রিয়াটি কি? প্রজনন হচ্ছে জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। জড়বস্তু কিন্তু প্রজনন করতে পারে না, সুতরাং জীব মাত্রেই তার অনুরূপ কপি বা বংশধর সৃষ্টি করতে পারে বলে এই প্রজনন প্রক্রিয়াটা শুধুমাত্র জীবের ক্ষেত্রেই দৃষ্ট হয়। জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন প্রক্রিয়া। প্রজনন একটি সারভিত্তিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীব তার অনুরূপ কপি তৈরি করতে পারে। আর আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে মাতৃ উদ্ভিদ থেকে অনুরূপ বা তার বংশধর সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে উদ্ভিদের প্রজনন। বিজ্ঞানে যে শাখায় উদ্ভিদের এই প্রজনন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্ল্যান্ট এমব্রায়োলজি বা উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান। এই প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে সারভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার বংশধর সৃষ্টি করতে পারে এবং যুগ যুগ ধরে এইভাবে তার বংশধারা অব্যাহত রাখছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে উদ্ভিদের প্রজনন। উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করতে গেলে উদ্ভিদ যে বেশ কয়েকটি প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করতে পারে সে তার কথা বলতে হয়। প্রথমে আমি চলে যাচ্ছি প্রজনন প্রক্রিয়া। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখেছি, ক্রমান্বয়ে লিখেছি। প্রথমে যৌন জনন, তারপর হচ্ছে অযৌন জনন, অঙ্গজ জনন, পার্থেনোজেনেসিস এবং কৃত্রিম সংক্রায়ন। সাধারণত আমরা জানি, যেহেতু আমরা এই ইতিমধ্যে বেশ কিছু অধ্যায় অনুশীলন করেছে, আমরা জেনেছি যে উদ্ভিদের বা জীব এবং উদ্ভিদ নির্বিশেষে জীবের ক্ষেত্রে, উদ্ভিদ এবং প্রাণী নির্বিশেষে জীবের ক্ষেত্রে সাধারণত বেশ যে কয়েকটি প্রজনন প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যৌন এবং অযৌন জনন। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী নির্বিশেষে যৌন জনন প্রক্রিয়া অথবা অযৌন জনন প্রক্রিয়া বেশ কিছু মাধ্যম বা প্রক্রিয়ার মধ্য দিয়ে জনন সম্পন্ন করতে পারে। তবে এই উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি সার্বিক চিত্রটা তুলে ধরতে চাই, তাহলে যৌন অযৌন জনন ছাড়াও এর রয়েছে অন্যতম একটি প্রক্রিয়া হচ্ছে অঙ্গজ জনন। এইটা উদ্ভিদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। সুতরাং যৌন অযৌন অঙ্গজ জনন তো রয়েছে, এছাড়াও কিন্তু পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, এটা একটি প্রাকৃতিক প্রক্রিয়া। পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ যৌন জনন ছাড়াও ওই ঠিক একই প্রসেস অনুশীলন করে, কিন্তু কোনো ধরনের যৌন মিলন ছাড়াই একেবারে নতুন বংশধর সৃষ্টি করতে পারে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস, অঙ্গজ জনন, পার্থেনোজেনেসিস এগুলো বেশ উদ্ভিদের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়া। এগুলো ছাড়াও আমরা এখন কৃত্রিম ভাবে সংকরায়ন ঘটিয়ে নিজের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের বংশধর সৃষ্টি করতে পারি। সুতরাং উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে কৃত্রিম সংকরায়ন হচ্ছে নতুন সংযোজন। আজ আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো উদ্ভিদের প্রজনন, এখানে মূলত আমরা এই সব কিছু নিয়েই আলোচনা করব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমি বলতে চাই একটি বিষয়, যে উদ্ভিদের দেহ সম্পর্কে আমরা জানি। উদ্ভিদের দেহ, উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের পাতা উদ্ভিদের শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। পাতাতে আসলে উদ্ভিদের দেহেই সবচেয়ে বিস্তৃত অঞ্চল হচ্ছে পাতা, এবং এখানে এই পাতার টিস্যুগুলো বিশেষভাবে তৈরি করা আছে। এখানে মেসিবল টিস্যুতে প্রচুর পরিমাণে, প্রত্যেকটা টিস্যুতেই কিন্তু স্পঞ্জ এবং প্যারেনকাইমা টিস্যু আছে, এবং এগুলো প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম এবং ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট। এই ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ ঘন সাইটোপ্লাজমে বড় বড় এই টিস্যু সমৃদ্ধ বা কোষ সমৃদ্ধ এই পাতা বা উদ্ভিদের অঙ্গটি অনেক বেশি সূর্য আলোক শোষণ করতে পারে, এবং উদ্ভিদের দেহের সবচেয়ে বিস্তৃত অঞ্চলই হচ্ছে এই পাতা, এবং এর মাধ্যমে সে কিন্তু শ্বসন সম্পন্ন করতে পারে। তার বিশেষ বৈশিষ্ট্য কারণেই এই পাতার মাধ্যমে সে দ্রুত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। ঠিক তেমনি একটি অন্যতম অঙ্গ হচ্ছে ফুল। ফুলের হচ্ছে একটি রূপান্তরিত বিটক, যার মাধ্যমে উদ্ভিদ কি করতে পারে, তার জনন সম্পন্ন করতে পারে। সেই যুক্তিতে বলতে পারি ফুল হচ্ছে উদ্ভিদের একটি জনন অঙ্গ, বা উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে ফুল। দেখতে এটি খুবই লুক্রেটিভ বা সুন্দর হলো, এটি যে উদ্ভিদের দেহে যে গুরুত্বপূর্ণ কাজ করে সেটাই হচ্ছে উদ্ভিদের বংশধর সৃষ্টি বা জনন। আমি এখানে একটি ফুলের লম্বচ্ছেদ অঙ্কন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু আজকে আমার আলোচনা উদ্ভিদের প্রজনন নিয়ে এবং এইটা উদ্ভিদের জনন অঙ্গ হিসেবে কাজ করে থাকে ফুল, তাহলে আমি ফুলের মাধ্যমে উদ্ভিদ কিভাবে তার জনন সম্পন্ন করে তা নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা। তার প্রেক্ষিতে আমি উদ্ভিদের যে চিত্রটা, ফুলের যে লম্বচ্ছেদ অঙ্কন করেছি তার বিভিন্ন অংশগুলো তোমাদের সাথে পরিচিত করে দিচ্ছে বা আরেকবার রিমাইন্ড করে দিচ্ছে, তারপর আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চিত্র বোর্ডে অঙ্কিত যে ফুলের যে লম্বচ্ছেদ আমি অঙ্কন করেছি, তাতে তোমরা দেখতে পাচ্ছ আমি তার পার্টস গুলো নিয়ে একটু ইন্ডিকেট করে দিয়েছি।
প্রথমে যে পাপড়ি, আমরা ফুলের যে দলমণ্ডল বা ফুলের যে সবচেয়ে আকর্ষণীয় অংশ, রঙিন পাতাগুলো বা পাপড়িগুলো, যাকে আমরা দলমণ্ডল বলি বিজ্ঞানের ভাষায়, এটি চারপাশে উদ্ভিদের মাঝখানে কাঙ্ক্ষিত বা নির্দিষ্ট কিছু স্তবককে সুরক্ষিত করে রাখে। এটাকে তো আকর্ষণীয় করে তুলে, বরং ভেতরের যে তৃতীয় এবং চতুর্থ স্তবক রয়েছে সেই স্তবকগুলোকে ঢেকে রাখে, সুরক্ষিত করে রাখে, এবং সেখানে তার ভেতরের স্তবকের কাঙ্ক্ষিত কাজটাকে সম্পন্ন করতে সাহায্য করে। সেক্ষেত্রে এই দলমণ্ডল এবং পাপড়িগুলো তো অতুলনীয়। এইটাকে দলমণ্ডল বা পাপড়ি বলছি। আর মাঝখানে যে একটি ফানেল আকৃতি গিয়ে বেশ স্ফীত একটি অঙ্গ দেখতে পাচ্ছ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বইও আছে তোমাদের। এটি হচ্ছে উদ্ভিদের স্ত্রী স্তবক। আমি আবারও বলছি, এটি হচ্ছে উদ্ভিদের ফুলের স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকটি স্ত্রী জনন কোষ সৃষ্টির জন্য বা স্ত্রী জনন রেণু সৃষ্টির জন্য কাজ করে থাকে। এই স্ত্রী স্তবক বা স্ত্রী জনন অঙ্গ বলবো যদি তাকে, এর অংশগুলো হচ্ছে একেবারে উপরের দিকে যে স্ফীত অংশ দেখা যাচ্ছে, একটু অবতল, এই অঙ্গটাকে বলা হচ্ছে উদ্ভিদের গর্ভমুণ্ড। আবারও বলছি, তাকে বলা হচ্ছে উদ্ভিদের গর্ভমুণ্ড। যে দণ্ডাকার নালীটা নিচে নেমে আসছে তাকে গর্ভদণ্ড, এবং নিচে যে স্ফীত একটা গহ্বরের মতো স্ফীত অঙ্গ রয়েছে তাকে বলা হচ্ছে গর্ভাশয়। অর্থাৎ গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় নিয়ে উদ্ভিদের স্ত্রী স্তবক গঠিত। এই স্ত্রী স্তবকের চারপাশে বৃত্তাকারে সজ্জিত, অধিকাংশ ক্ষেত্রেই স্ত্রী স্তবকের চারপাশে বৃত্তাকারে সজ্জিত থাকে, চক্রাকারে সজ্জিত থাকে, বা কখনো কখনো গুচ্ছাকারে সজ্জিত থাকে তৃতীয় স্তবক, ফুলের তৃতীয় স্তবক, যাকে বলা হচ্ছে পুংস্তবক। এই পুংস্তবকের ক্ষেত্রে পুংস্তবক মূলত উদ্ভিদের পুং জনন অঙ্গ হিসেবে কাজ করে এবং পুং জনন কোষ বা শুক্রাণু সৃষ্টির জন্য কাজ করে থাকে। তাহলে এই পুং জনন অঙ্গ বা যাকে আমরা পুংস্তবক বলছি, এরকম একটি স্তবকে আমি একটু তোমাদের চিহ্নিত করে দিতে চাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছ একটা স্ফীত থলেকার অঙ্গ, যেটা একেবারে দ্বন্দ্বের উপরের দিকে অবস্থিত। দ্বন্দ্বের উপরের দিকে অবস্থিত স্ফীত আকৃতি এই থলিকাটাকে বলা হচ্ছে পরাগধানী। যে দণ্ডটা, এটা মূলত পুংকেশর। একটি পুংকেশর, অসংখ্য পুংকেশর মিলেই কিন্তু পুংস্তবক। আমি একটি পুংকেশরের চিত্র এখানে বর্ণনা করছি। উপরের প্রতিটি পুংকেশরের অগ্রাংশে স্ফীত থলি আকৃতির অংশটা হচ্ছে পরাগধানী। পরাগধানীর ভিতর পরাগ রেণুগুলো অবস্থিত। যে দন্দাকার নালীর নিচে নেমে আসছে তাকে বলা হচ্ছে পরাগদণ্ড, এবং পুংদণ্ড বলা হয়। এবং পরাগধানীর ভেতরে পরাগ রেণুগুলো অবস্থিত। অর্থাৎ পরাগ রেণু সম্বলিত একটি থলিকা, পরাগ থলিকা নিয়ে যে পরাগ ধানীটা অবস্থিত, এবং তার সাথে নিচে একটি দণ্ডাকার পুংদণ্ডের মাধ্যমে পরাগ ধানীগুলো বা পুংকেশরগুলো পুংস্তবকের সাথে সংযুক্ত থাকে। এগুলো উদ্ভিদের পুং এবং স্তবকের কথা। আর এইগুলোকে যে অক্ষের মাধ্যমে পুষ্প ধারণ করে রাখে তাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। দলমণ্ডল পুংস্তবক স্ত্রী স্তবককে আবৃত করে রাখে। সে আবৃত দলমণ্ডল বা পাপড়িকে পুষ্পাক্ষের সাথে এবং স্তবকের সাথে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য রয়েছে বৃত্তাংশ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দলমণ্ডলের চারপাশে বৃত্তাকারে সজ্জিত দৃঢ়তা দানকারী অংশটা হচ্ছে বৃত্তাংশ, আর তার পুরোপুরি পুষ্পটাকে ধারণ করছে যে অংশের মাধ্যমে, তাকে আমরা বলছি পুষ্পাক্ষ। পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো, একটু তোমরা খাতায় এঁকে চর্চা করে নিবা, যাতে তোমাদের এই অংশগুলো অনুধাবন করতে এবং বুঝতে সহজ হয়, এবং পরবর্তীতে আলোচনায় গেলে আমরা এটা বুঝতে পারি। চলে যাচ্ছে আমি পরবর্তী অংশে। যেহেতু আমি আজকে আমি আলোচনা করবো উদ্ভিদের যৌন জনন সম্পর্কে। যৌন জনন সম্পর্কে বলতে গিয়ে তোমরা জানো যৌন জনন কি? একটি পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে আমরা যৌন জনন বলে থাকি। তাহলে যেহেতু উদ্ভিদের যৌন জনন নিয়ে আলোচনা করবো, তো খুব স্বাভাবিকভাবে উদ্ভিদের কিভাবে পুং জনন কোষ সৃষ্টি হয়, কিভাবে স্ত্রী জনন কোষ সৃষ্টি হয়, কিভাবে তাদের মিলন হয়, মিলন পরবর্তী পরিবর্তন, মিলন হওয়ার সংগঠিত হওয়ার প্রক্রিয়া এবং সেই বা নিষেক, এবং তার পরবর্তী যে ফলাফল বা পরিবর্তন, যার মধ্য দিয়ে ফুল থেকে ফল সৃষ্টি হয় বা বীজ সৃষ্টি হয়, পরবর্তী বংশধর সৃষ্টি হয়, সেটা নিয়ে আমাদের যৌন জনন প্রক্রিয়াটি আলোচনা করব। যেহেতু প্রথমে বললাম যে একটি পুং জনন কোষ, তার এই প্রক্রিয়ার শুরু যৌন জনন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে আলোচনা করতে হবে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ সৃষ্টির প্রক্রিয়া। আজকে আমি এখানে আলোচনা করছি পুং জনন কোষ সৃষ্টির প্রক্রিয়া নিয়ে। অর্থাৎ উদ্ভিদের দেহে কিভাবে একটি শুক্রাণু বা পুং জনন কোষ সৃষ্টি হয়।
প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে আমি একটু প্রথমে প্রশ্নগুলো নিয়ে বলে দিই। প্রথমে বলতে পারি যে একটি পুষ্পের অনুধাবনমূলক প্রশ্ন। এখানে যা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। যৌনজননকে, অযৌনজননকে, অঙ্গজনন কি, পার্থেনোজেনেসিস কি, আরো অনেক শব্দ আমরা পড়তে গিয়ে বলবো। আমি বারবার কিন্তু তোমাদের রিমাইন্ড করে দিব। জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনমূলক একটি খুব সাধারণ প্রশ্ন যে একটি পুষ্পের লম্বচ্ছেদ অঙ্কন করো। এরপর চলে আছে অন্য প্রশ্নে, একটি উদ্ভিদের পুংজনন কোষ বা শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়াটি লিখো, বা একটি পুংগ্যামেট পরিস্ফুটন লিখো, একটি পরাগরেণুর পরিস্ফুটন অঙ্কন করো, পরাগধানীর লম্বচ্ছেদ অঙ্কন করো, বর্ণনা করো। এই ধরনের এই ছোট ছোট প্রয়োগমূলক প্রশ্নগুলো এই টপিক্সের জন্য এসে থাকে, এটা ইম্পর্টেন্ট। আমি আলোচনা করছি, তোমরা এটা গুরুত্ব সহকারে অনুশীলন করবে। প্রথমে চলে যাচ্ছে, তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটি পরাগধানী প্রস্তুচ্ছেদ। অর্থাৎ তোমরা এই যে এখানে পরাগধানী দেখতে পাচ্ছ, এরকম একটি পুংকেশরের অগ্রাংশে অবস্থিত এরকম একটি পরাগধানীকে যদি আমি ব্লেডের মাধ্যমে স্লাইড তৈরি করে থাকি, অর্থাৎ খুব প্রস্তুচ্ছেদ তৈরি করে থাকি, সেই স্লাইড বা প্রস্তুচ্ছেদের মধ্যে আমরা মাইক্রোস্কোপের নিচে যদি দেখতে পাই তাহলে এমনটাই দেখতে পাবো। কিছু উদ্ভিদের প্রকৃতি ভেদে এর কিছুটা পার্থক্য হতে পারে, কিন্তু মূলত অধিকাংশ ক্ষেত্রে এরকম একটা আমরা চিত্র দেখতে পাই। পরাগধানীর ভেতরে পরাগধানীর কোষগুলো আর্কেস্পোরিয়াল কোষ, অর্থাৎ জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষগুলোকে আর্কেস্পোরিয়াল কোষ বলা হয়। এই আর্কেস্পোরিয়াল কোষগুলো ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট, বড় নিউক্লিয়াস যুক্ত এবং এগুলো ডিপ্লয়েড। আমি আবারও বলছি, পরাগধানীর ভেতরে অবস্থিত কোষগুলো মাতৃজনন কোষ, উদ্ভিদের মাতৃজনন কোষ, এবং এগুলোকে আর্কেস্পোরিয়াল কোষ বলা হয়। এগুলো ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট, বড় নিউক্লিয়াস যুক্ত এবং এগুলো ডিপ্লয়েড কোষ। এই ডিপ্লয়েড কোষগুলো প্রথমে পরাগধানীর পুংস্তবকের পরিণতির শুরুতেই প্রথমেই কি করবে, আর্কেস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়ে মায়োসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয়। তার পূর্বে পরাগধানীর ভেতরের পরিধির দিকে কোষগুলোকে দেয়াল কোষ এবং মধ্যের দিকের কোষগুলোকে জনন মাতৃকোষ বা আর্কেস্পোরিয়াল কোষ বলা হয়। পরিধির দিকে যে দেয়াল কোষ রয়েছে এগুলো ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড দেয়াল কোষগুলো 3 থেকে 5টি স্তরে সজ্জিত হয়ে পরাগধানীর পরাগথলিকা বা পরাগধানীর প্রাচীর গঠন করে থাকে। আর মধ্যখানে যে জনন মাতৃকোষ বা আর্কেস্পোরিয়াল কোষ থাকে সেটি প্রথমেই মায়োসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ গঠন করে। তোমরা এখানে 4টা থলিকা দেখতে পাচ্ছ, এরকম 4টি হ্যাপ্লয়েড জনন কোষ বা জনন কোষ সৃষ্টি করে থাকে। এই হ্যাপ্লয়েড জনন কোষগুলো চারপাশে দেয়াল কোষ পরিধি বা পরাগথলিকা তৈরি করে। আমি আবারও বলছি কথাটা, একটা পরাগধানীর ভেতরে সমস্ত কোষ কিন্তু ডিপ্লয়েড কোষগুলো পরিধির দিকে বিভাজিত, মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ডিপ্লয়েড কোষগুলো ডিপ্লয়েডই থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কয়েকটি স্তরে, বিশেষ করে 3 থেকে 5 স্তরে সজ্জিত হয়ে পরাগধানীর প্রাচীর গঠন করে থাকে এবং মধ্যখানে যে ডিপ্লয়েড জনন মাতৃকোষ বা আর্কেস্পোরিয়াল কোষ থাকে, সেই আর্কেস্পোরিয়াল কোষটি মায়োসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড জনন কোষ সৃষ্টি করে। এই 4টি হ্যাপ্লয়েড জনন কোষের চারপাশে কিন্তু দেয়াল কোষের তৈরি একটি ডিপ্লয়েড প্রাচীর বা পরাগথলিকা থাকে। এই পরাগথলিকার ভেতরে যে 4টি কোষ, সেই 4টি কোষ কিন্তু হ্যাপ্লয়েড আর চারপাশে সবগুলো কিন্তু ডিপ্লয়েড। এই 4টি হ্যাপ্লয়েড জনন কোষগুলো কিন্তু আবার মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় পরাগ কোষ সৃষ্টি করে বা জনন কোষ সৃষ্টি করে 4টি গুচ্ছে পরিণত হয়। সুতরাং একটি পরাগধানীকে প্রস্তুচ্ছেদ করলে আমরা চারপাশে পরাগধানীর প্রাচীর বিশিষ্ট একটি অংশ দেখতে পাবো, যেখানে 4টি থলিকা রয়েছে, পরাগথলিকা রয়েছে। এই পরাগথলিকার ভেতরে মূলত হ্যাপ্লয়েড পরাগরেণু বা শুক্রাণু বা পুংগ্যামেটের গুচ্ছ রয়েছে। প্রত্যেকটি কিন্তু একটি হ্যাপ্লয়েড পরাগরেণু। এই হ্যাপ্লয়েড পরাগরেণুগুলো মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হতে স্ফীত হতে থাকে, পরাগধানী স্ফীত হতে থাকে। যখন বেশ বড় আকৃতি হয় তখন কিন্তু পরাগধানীর প্রাচীরটা ফেটে গিয়ে পরাগরেণুগুলো বের হয়ে আসে এবং উদ্ভিদের
গায়ে বা গাছের মধ্যে বসা পাখি, প্রজাপতি বা বাতাসের মাধ্যমে বা পানির মাধ্যমে বাহিত হয়ে পরাগায়ন সম্পন্ন হলে তখন পরাগরেণুগুলো বিভিন্ন ফুলের স্তবক বা গর্ভমুণ্ডে স্থাপিত হয়। গর্ভমুণ্ডে স্থাপিত হলেই তারপর এটার পরিস্ফুটন শুরু হয়। আমি এই জায়গাটা আরেকবার বলছি। পরাগধানীর প্রাচীর যখন পরাগথলিকাগুলো বারবার পরাগরেণুগুলো মাইটোসিস বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি হতে থাকে, থলিকাগুলো একেবারে পুষ্ট হয়ে যায়, স্ফীত হয়ে যায়, তখন পরাগধানীর প্রাচীর ফেটে যায় এবং পরাগরেণুগুলো বের হয়ে আসে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি পরাগরেণু চিত্র তোমরা দেখতে পাচ্ছ। আমি বর্ণনায় যাচ্ছি, তার আগে একটু প্রসেসটা বলে দিচ্ছি। পরাগরেণু বের হয়ে আসছে। পরাগরেণু কিন্তু হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড পরাগরেণুর ভেতরে অভ্যন্তরীণ চিত্র হচ্ছে এটা। আমি একটু পরে আরো বিস্তারিত আলোচনায় যাচ্ছি। এই অবস্থায় একটি পরাগরেণু খুব সহজে পানি, বাতাস বা কোনো প্রাণী বা কোনো জীবজন্তু বা পাখি বা বাদুড় ইত্যাদির মাধ্যমে বাহিত হয়ে বা প্রজাপতি, পতঙ্গ ইত্যাদির মাধ্যমে বাহিত হয়ে অন্য কোনো একটি ফুলে বা সব একই গাছে একই উদ্ভিদে নিজের ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হলে স্বপরাগায়ন বা পরপরাগায়নের মাধ্যমে যেভাবেই হোক না কেন গর্ভমুণ্ডে স্থাপিত হলেই তখন তার পরিস্ফুটন শুরু হয়। পরিস্ফুটনের চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ যখন এটা গর্ভমুণ্ডে স্থাপিত হবে তখন গর্ভমুণ্ডে অবস্থিত বিশেষ কিছু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণুর ভিতর বা পরাগরেণুর ভেতরে এই পরিবর্তন সংঘটিত হবে, যাকে আমরা পরাগরেণুর পরিস্ফুটন বলছি। পরাগরেণুর পরিস্ফুটন শেষে আমরা কিন্তু পুংগ্যামেট বা শুক্রাণু পাচ্ছি একটি নির্দিষ্ট প্রক্রিয়া শেষে। এই নির্দিষ্ট প্রক্রিয়াটিকে আমরা পরাগরেণুর পরিস্ফুটন বলছি। চলে যাচ্ছি তাহলে। প্রথমে আমি পরাগরেণু থেকে বর্ণনা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ পরাগরেণু দেখতে কণ্টকিত, বেশ ক্ষুদ্র, গোলাকৃতি এবং আকর্ষণীয়, হাতে ধরতে দানাদার। এরকম একটি পরাগরেণুর প্রাচীর এমনিতেই দুই ধরনের প্রাচীর নিয়ে গঠিত। অর্থাৎ বাইরের দিকে একটি কণ্টকিত, অ্যাব্রোথেব্র, কাঁটাযুক্ত, হাতে স্পর্শ করলে বোঝা যায় এমন একটি অমসৃণ প্রাচীর বিশিষ্ট, যাকে আমরা এক্সাইন বলছি। আমি আবারও বলছি, পরাগরেণুর বাইরের অ্যাব্রোথেব্র, কাঁটাযুক্ত এই প্রাচীর বেশ পুরু প্রাচীর। এই প্রাচীরকে বলা হচ্ছে এক্সাইন। এটি রাসায়নিকভাবে স্পোরোপোলিন নামক পদার্থ দিয়ে গঠিত। এর ভেতরের দিকে রয়েছে একটি পাতলা আবরণ, যেটি সেলুলোজ নির্মিত, সেটিকে বলছি আমরা ইন্টাইন। আমি আবারও বলছি, বাইরের দিকে কণ্টকিত এই আবরণকে বলা হচ্ছে এক্সাইন। তোমরা দেখতেই পাচ্ছ এক্সাইন। এবং ভেতরের দিকে এটা বেশ পুরু এবং স্পোরোলিন নামক রাসায়নিক পদার্থ গঠিত, এবং ভেতরের দিকে যে পাতলা পর্দা, যাকে আমরা ইন্টাইন বা অন্তঃপ্রাচীর বলছি, সেটা বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত। এর ভেতর রাসায়নিক পদার্থ সমৃদ্ধ বেশ ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট অংশ রয়েছে, প্রোটোপ্লাজম রয়েছে, এবং একটি যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসটি পরাগধানী থেকে বের হওয়ার পূর্বে বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস, অসম দুটো নিউক্লিয়াস তৈরি করে একটিকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস, আর একটিকে বড় আকৃতির একটি নালিকা নিউক্লিয়াস। আমি আবারও বলছি, পরাগধানীর ভেতরে থাকা অবস্থায় এই ভেতরে নিউক্লিয়াসটি বিভাজিত, যখন পরাগরেণুগুলো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আকৃতিতে পরিপুষ্ট হচ্ছে, তখনই কিন্তু ভেতরে একটি একক হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো অসম আকৃতির হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের ছোট আকৃতির হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটিকে জনন নিউক্লিয়াস এবং বড় ভারী নিউক্লিয়াসটিকে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটিকে নালিকা নিউক্লিয়াস বলা হয়। এই অবস্থায় কিন্তু পরাগধানী ফেটে এরা বের হয়ে আসে, যে এটাকে আমরা বাইরের দিক থেকে দেখতে পরাগরেণুকে দেখতে এমনটা, এবং ভেতরের দিক থেকে দেখতে পরাগরেণুটা দেখতে এমন, যার ভিতরে দুটো নিউক্লিয়াস রয়েছে। এরকম দুটো অসম নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস রয়েছে। নালিকা নিউক্লিয়াসটি ভারী হওয়া, এটি সর্বদাই নিচের দিকে অবস্থান করে। এর একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এক্সাইন একটা জায়গায় গিয়ে ইন্টাইনকে ছেড়ে দেয়, অর্থাৎ একটা জায়গায় এক্সাইনের অনুপস্থিতি দেখা যায়, ফলে ইন্টাইন উন্মুক্ত থাকে। এটাকে আমরা জার্মপোর বা রেণু ছিদ্র বলে থাকি। এই রেণু ছিদ্র দিয়ে কিন্তু রেণু বের হয়ে আসবে, গ্যামেট বের হয়ে আসবে। এই অবস্থায় একটি শুক্রাণু বা এই অবস্থায় যখন এই পরাগরেণু একটি ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়, যখন পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়, তখন গর্ভমুণ্ডে অবস্থিত রাসায়নিক পদার্থের ক্রিয়ায় এর পরিস্ফুটন, ভেতরে পরিস্ফুটন তৈরি হয় বা পরিস্ফুটনের প্রক্রিয়া শুরু হয়। এই অবস্থায় ভেতরে সাইটোপ্লাজম আকৃতিতে বৃদ্ধি পেতে থাকে এবং জার্মপোর দিয়ে তার সাইটোপ্লাজম সহ ইন্টাইন নিয়ে নেমে আসে। এই নেমে আসা বর্ধিত অংশটাকে আমরা পোলেন টিউব বা পরাগনালিকা বলছি।
এই পোলেন টিউব এবং পরাগনালিকা নেমে বর্ধিত হওয়ার সাথে সাথে ভারী নালিকা নিউক্লিয়াসটি কিন্তু প্রতিনিধিত্ব করে নালিকার সাথে সাথে তার প্রস্থ বা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে নালিকা নিউক্লিয়াসটি প্রতিনিধিত্ব করে নেমে আসে। ফলে সর্বাগ্রে নালিকা নিউক্লিয়াসটি, ভারী নালিকা নিউক্লিয়াসটি অবস্থান করে। আর ভেতরে যে জনন নিউক্লিয়াসটি রয়েছে সেটিও ধীরে ধীরে, যেহেতু হালকা, খুব ধীরে ধীরে সেই পোলেন টিউব বা নালিকা, পরাগনালিকা বেয়ে নেমে আসছে এবং নেমে আস্তে আস্তে এটি দুটো মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড এই নিউক্লিয়াসটি আরো দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে মাইটোসিস প্রক্রিয়ায়। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটোকে আমরা বলছি পুংগেমেট বা শুক্রাণু। এই পুংগেমেট বা শুক্রাণুই হচ্ছে মূলত উদ্ভিদের পুংজনন কোষ। যখনই এটি একেবারে স্থিতিস্থাপকের কাছাকাছি চলে আসবে, গর্ভাশয়ের কাছাকাছি চলে আসবে, তখনই ডিম্বকে প্রবেশের পূর্বে এই নালিকা নিউক্লিয়াসটি স্ফীত হয়ে ফেটে যাবে এবং পোলেন টিউব বা পরাগনালিকার অগ্রাংশ বিদীর্ণ হয়ে যাবে। ফলে খুব সহজে এই পুংগেমেট বা শুক্রাণু এই উন্মুক্ত হয়ে যাওয়া পথ দিয়ে বের হয়ে ডিম্বকে প্রবেশ করবে এবং পরবর্তী নিষেক বা জননটা সম্পন্ন হবে। তাহলে আজকে আমার আলোচনা ছিল মূলত উদ্ভিদের প্রজনন নিয়ে, প্রজনন অঙ্গ নিয়ে এবং পুংজনন কোষ সৃষ্টি বা পরিস্ফুটন নিয়ে। এতটুকু তোমরা ভালোভাবে আয়ত্ত করবে, প্রশ্নগুলো তৈরি করবে। আগামী ক্লাসে আসা পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।